হ্যালো বন্ধুরা, আজকের এই গল্পে আপনাদের সবাইকে স্বাগতম। আমার নাম রাসু, বয়স 22 বছর। আজ থেকে প্রায় 3 বছর আগে আমার বাবার মৃত্যুর পর আমার মাকে দেখাশোনা করার দায়িত্ব এসে পড়ে আমার কাঁধে। আমাদের পরিবারে বাবা আর আমি ছাড়াও একজন দাদা ছিলেন, যার নাম সজীব। বাবার মৃত্যুর ঠিক 1 মাস পর থেকে দাদা কেমন যেন বদলে যেতে শুরু করল। সে আগের মতো আর বাড়ি ফিরত না। বাড়িতে ফিরলেও মুখ গোমরা করে থাকত, কারো সঙ্গে কথা বলতো না। মায়ের মনে তখন শুধু একটাই ভয়, তার 2 ছেলে যেন তার থেকে দূরে চলে না যায়। আমাদের ছোট্ট গ্রাম ময়নামতি, এখানে সবাই সবার সুখ দুঃখের সঙ্গী। কিন্তু সজীব কেমন যেন সবার থেকে আলাদা হয়ে গিয়েছিল। সে গ্রামের বাইরে গিয়ে দিনরাত কাজ করত। আমরা ভাবতাম হয়তো দাদার কোনো একটা সমস্যা হয়েছে, যা সে আমাদের কাছে বলতে পারছে না। তাই আমরা অপেক্ষা করছিলাম কখন সে নিজে থেকে সবটা খুলে বলবে। কিন্তু সে কোনো দিনই আমাদের কিছু বলেনি, বরং সে নিজেকে আরো গুটিয়ে নিয়েছিল। আমরা তখন বুঝতে পারছিলাম না তার মনে আসলে কি চলছিল। আমি সবসময় লুকিয়ে লুকিয়ে তাকে দেখতাম। যখনই আমাদের চোখাচোখি হতো, আমি তার চোখে এক অদ্ভুত শূন্যতা দেখতে পেতাম। তার চোখে কোনো অনুভূতির চিহ্ন ছিল না। আমি সবসময় তাকে আমাদের কাছাকাছি থাকার চেষ্টা করতাম, কিন্তু সে কেন যেন আমাদের থেকে দূরে থাকত। কথা বলতো, কিন্তু যখনই আমি তার কাছে যেতাম সে আমাকে সরিয়ে দিত। আমি তার মন জয় করতে চেয়েছিলাম, কিন্তু বুঝতে পারছিলাম না আমার মধ্যে কোথায় ঘাটতি ছিল, যা তাকে আমাদের থেকে দূরে রেখেছিল। একদিন খুব বৃষ্টি হচ্ছিল। দাদা বাইরে কাজ করতে যেতে পারেনি, সারাদিন বাড়িতেই ছিল। রাতে মা চিন্তিত হয়ে আমাকে বলল, রাসু, তোর দাদাকে গিয়ে বল রাতের খাবারটা যেন খেয়ে নেয়। আমি দাদার ঘরে ঢুকলাম। দেখলাম সে চুপচাপ জানালার পাশে বসে বাইরে বৃষ্টির দিকে তাকিয়ে আছে। আমি বললাম, দাদা চল, রাতে খেয়ে নিবি। সে আমার দিকে একবার তাকাল, কিন্তু কিছু বলল না। আমি তখন ভাবলাম সে হয়তো আমাকে তার ঘরে থাকতে দেবে। আমি চিন্তিত হয়ে পড়লাম, সে হয়তো আমাকে দূরে সরিয়ে দেবে। আমি ছিলাম দরিদ্র পরিবারের ছেলে, কিন্তু দাদা সবসময় আমাদের জন্য চিন্তা করত। সে আমাদের জন্য ভালো কিছু করতে চাইত, কিন্তু সে কেন যেন সবসময় একা থাকতে পছন্দ করত। আমি তখন তরুণ হয়ে উঠেছিলাম, আর দাদা ছিল আমার সামনে একমাত্র পুরুষ। তাকে দেখলে আমার মনের ভেতর কিছু একটা জাগ্রত হতো। আমি যখনই সুযোগ পেতাম তাকে খুশি করার চেষ্টা করতাম, কিন্তু সে কেন যেন আমার থেকে দূরে থাকত। আমি তার পাশে বসলাম। সে বলল, তুই এখানে কি করছিস? তোর এখন ঘুমানো উচিত। আমি বললাম, দাদা, আমি তোমাকে ছাড়া একা থাকতে পারি না। যদি তোমার অসুবিধা না হয় আমি তোমার ঘরে শুতে পারি কি? দাদা বড় বড় চোখে আমার দিকে তাকিয়ে রইল। বুঝতে পারলাম সে হয়তো আমাকে তার ঘরে রাখতে চায়, কিন্তু বলতে পারছে না। আমি সরাসরি তার বিছানায় শুয়ে পড়লাম। বাইরে খুব ঠান্ডা ছিল। দাদা কম্বল মুড়িয়ে একপাশে শুয়েছিল। আমি অপেক্ষা করছিলাম সে কিছু করবে কিনা, কিন্তু সে নড়ল না। আমি তার হাত ধরে বললাম, আমার খুব ঠান্ডা লাগছে। সে কিছুক্ষণ চুপ করেছিল। তারপর আমি তার উপর উঠে বসলাম। তার চোখ বড় বড় হয়ে গেল, হৃৎপিণ্ড দ্রুত বেজে উঠল। আমি বললাম, আমি আর একা থাকতে পারছি না। আমি তার শার্টের বোতাম খুলতে শুরু করলাম। হঠাৎ তার সারা শরীর দেখেই চমকে উঠলাম। আমার হাত পা কাঁপতে লাগল। আমি ভাবতেও পারিনি এমন কিছু দেখব। আমি দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলাম। বৃষ্টিতে ভিজতে ভিজতে দৌড়াতে লাগলাম। পাগলের মতো দৌড়াচ্ছিলাম। চোখের সামনে সবসময় সেই দৃশ্য ভাসছিল। যখন বাড়ি পৌঁছালাম, মা দরজা খুলল। আমাকে দেখে অবাক হয়ে গেল। বাবাও এসে বলল, কি হলো রাসু, এমন অবস্থায় কেন এলি? মায়ের আগে বলল, একটি তরুণ ছেলেকে বাইরে কাজ করতে পাঠাতে মানা করেছিলাম, দেখ এখন কি হলো। আমি দ্রুত নিজের জামা ঠিক করতে লাগলাম। আমার বুকে সবকিছু দৃশ্যমান ছিল। আমার চুল এলোমেলো হয়ে গিয়েছিল। কেউ আমাকে এমন অবস্থায় দেখলে ভাবত আমার সাথে কিছু খারাপ ঘটেছে। আমার বাবাও জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? কিন্তু আমি কিছু বলতে পারিনি। নিজেকে সামলে রাতের দিকে বসেছিলাম এবং স্মৃতির পাতা উল্টাচ্ছিলাম। যখন আমি 18 বছরের ছিলাম, তখন আমার বাবা আমাকে এক বন্ধুর বাড়িতে কাজের জন্য নিয়ে গিয়েছিলেন। সেই সময় দাদা প্রায় 22 বছরের ছিল। সেখানে একসময় খাওয়ারও ব্যবস্থা ছিল, যেখানে দাদা তার কাজ শেষ করে বাড়ি ফিরত।
তারপর সে পানির ট্যাঙ্কে চলে যেত এবং ঘন্টার পর ঘন্টা সেখানেই থাকত। সেই ট্যাঙ্ক থেকে অদ্ভুত অদ্ভুত শব্দ আসত। যখন আমি তার কাছে যেতাম তখন মনে হতো না যে সে মাদক গ্রহণ করেছে। সে বেশ স্বাভাবিক লাগত, কিন্তু তার মুখটা খুবই চিন্তিত দেখা যেত। আমি তার উপর নজর রাখতাম, কারণ তাকে আমি খুব পছন্দ করতাম। আমি তার কাছে যেতাম এবং সেখানে দাঁড়িয়ে দেখতাম দাদা কি করছে, শার্ট খুলে কি করছে। আমি তার শরীর দেখছিলাম এবং দেখতে দেখতে তার কাছে চলে গিয়েছিলাম এবং তাকে স্পর্শ করেছিলাম। সে আমাকে দেখলে এবং বলল, তুই এখানে কি করছিস? তোর এখনই এখান থেকে চলে যাওয়া উচিত কি? তারপর সে তাড়াতাড়ি তার শার্ট পরে ফেল যাতে আমি তার শরীর না দেখতে পারি। তারপর সে আমার দিকে ফিরে বলল, তুই এখানে কি করছিস? কেন আমাকে স্পর্শ করেছিস? সে রাগান্বিত হয়ে বলছিল, কিন্তু আমি তার চোখে প্রেম দেখতে পাচ্ছিলাম। তারপর আমি তাড়াতাড়ি তার কাছে গিয়ে তাকে চুম্বন করলাম। আমি বললাম, আমি তোমাকে খুব মিস করছিলাম, তাই তোমাকে দেখতে এসেছি। সে আমার আকস্মিক চুম্বনে ভয় পেয়েছিল এবং বলল, এটা সব কি? তারপর সে আমার হাত ধরল। তখন তার নিঃশ্বাস খুব দ্রুত চলছিল। সে আমার হাত ধরল এবং আমাকে বাইরে টেনে নিয়ে গেল। তারপর সে বলল, রাসু, কখনো এই ট্যাঙ্কে আসার সাহস করিস না। এরপর সে আমাকে ট্যাঙ্ক থেকে বের করে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। আমি সেখানে দাঁড়িয়ে থেকে দেখছিলাম। আমি বুঝতে পারছিলাম না আমার সাথে কি ঘটছে। যখন দাদা বাইরে এল তখন সে বড় বড় চোখে আমাকে দেখছিল। আমি তার চোখে অপরাধবোধ দেখতে পাচ্ছিলাম। সে আমাকে তার কাছে ডেকে বলল, দেখ, এটা ঠিক নয়, তুই আমার থেকে দূরে থাক। এরপর থেকে দাদা যখনই আমার দিকে তাকাত মনে হতো সে আমার প্রেমে পড়েছে, কিন্তু কেন জানি না সে আমার কাছে আসতে পারছিল না। আমি তার কাছে যেতে চেয়েছিলাম, কিন্তু সে আমাকে কাছে আসতে দিত না। দাদা আমাকে নিজে থেকে দূরে থাকতে বলতো, কিন্তু বলা হয় যখন কিছু করতে মানা করা হয় তখন আমরা সেই কাজটাই করতে বেশি ইচ্ছুক হই। আমিও সেই কাজটাই করছিলাম। যখনই সুযোগ পেতাম আমি বাইরে গিয়ে দেখতাম দাদা ভেতরে আছে কিনা। এ ব্যাপারে সে খুব রেগে যেত। একদিন সাহস করে যখন তাকে জিজ্ঞাসা করলাম, তুমি ট্যাঙ্কে কি কর? তখন সে আমার প্রশ্নের উত্তর না দিয়ে ট্যাঙ্কের দরজা বন্ধ করে দিল। কিন্তু আজ যখন আমি তাকে কাপড় ছাড়া দেখলাম তখন আমি খুব অবাক হয়ে গিয়েছিলাম। আজ আমি দাদার খুব কাছে ছিলাম। সম্ভবত সে ট্যাঙ্কের সময় কাটানোর জন্যই এমন করছিল। তাই যখন আমি তার শার্ট খুললাম তখন তাকে দেখে আমি কেঁপে উঠলাম এবং তৎক্ষণাৎ বাড়িতে চলে এলাম। এসব শুনে আমার মা বাবা কেঁদে উঠলেন। তখন তাদের এবং নিজেদের সামলানোর জন্য আমি বললাম, মা, দাদা কিছু ভুল করেনি। আমার তো তোমাদের মিস করছিল। সকাল থেকে এত জোরে বৃষ্টি হচ্ছিল যে আমি বিরক্ত হয়ে এখানে চলে এসেছি। আমার কথা শুনে মা আমার দিকে তাকালেন। তারপর আমি বললাম, না, আমার থাকার জন্য আলাদা একটা ঘর আছে। আমি সেখানে ঘুমাচ্ছিলাম। তখনই খারাপ একটা স্বপ্ন দেখে তোমাদের কাছে চলে এলাম। দাদা খুব ভালো ছেলে, সে কখনোই আমাকে খারাপ চোখে দেখে না। আমার কথা শুনে মা বাবা শান্ত হলেন, কিন্তু আমি তাদের সত্যি কথা বলিনি, কারণ আমার সত্যি বলার সাহস ছিল না। এজন্যই তারা আমাকে পরদিন আবার কাজে পাঠালেন। দাদা বাড়িতেই ছিল, হয়তো আমার আসার অপেক্ষা করছিল। কিন্তু আমি তার সাথে কথা না বলে বাড়ির কাজ করতে লাগলাম। দাদা আমার চারপাশে ঘুরছিল। সে ভেবেছিল আমি তাকে একটা প্রশ্ন করব, কিন্তু আমি তাকে কিছু জিজ্ঞাসা করিনি, কারণ আমি তাকে ঘৃণা করতে শুরু করেছিলাম। সন্ধ্যা পর্যন্ত সে আমার পেছনে পেছনে ঘুরছিল। কাজ শেষ হওয়ার পর হঠাৎ সে আমার হাত ধরল এবং বলল, এবার চুপচাপ বস, আমি তোকে সব বলবো। তাকে দেখে আবার আমার মনে প্রেম জেগে উঠল, কিন্তু তখন আমার মন ভেঙে গিয়েছিল। দাদা বলতে শুরু করল। সে আমাকে বলল, যখন আমি 15 বছরের ছিলাম তখন খারাপ লোকদের সাথে মেলামেশা শুরু করেছিলাম। বন্ধুদের সাথে খারাপ জায়গায় যেতাম এবং সেখানে নানা ধরনের খারাপ কাজ করতাম। আমার বাবা ছিলেন না, শুধু মা ছিলেন এবং তিনিও খুব অসুস্থ থাকতেন। তাই আমাকে আটকানোর কেউ ছিল না, আমাকে রাগ করার কেউ ছিল না। তারুণ্যের উন্মাদনায় আমি বিভিন্ন মেয়ের সাথে সম্পর্ক তৈরি করতে শুরু করলাম। আমার ক্লাসে একটা মেয়ে ছিল। সে খুব সুন্দর ও ফর্সা। আমি এবং আমার বন্ধুরা তাকে পেতে চাইতাম এবং একদিন আমরা সুযোগ পেলাম। আমরা তাকে অপহরণ করলাম। একটি কুঁড়ে ঘরে আমরা সবাই মিলে তার সাথে খারাপ কাজ করলাম। সে আমাদের সামনে হাত জোর করে অনেক কেঁদেছিল। সে বলেছিল, আমাকে ছেড়ে দাও, কিন্তু আমরা তার উপর কোনো দয়া দেখাইনি।
আমরা তার একটা ভিডিও বানিয়েছিলাম এবং বলেছিলাম, তুই কাউকে কিছু বললে আমরা এই ভিডিও ভাইরাল করে দেব। মেয়েটি কাঁদছিল এবং আমাকে অভিশাপ দিচ্ছিল, ভগবান তোকে এমন শাস্তি দেবে যে তুই কল্পনাও করতে পারবি না। আমরা মেয়েটির কথা হেসে উড়িয়ে দিয়েছিলাম। কিন্তু যখন আমি বাড়ি এলাম তখন আমার পেটে প্রচণ্ড যন্ত্রণা শুরু হলো। আমি একটা কাপড় ভিজিয়ে পিঠে রাখলাম। জানতাম না আমার পেটে এত জ্বালা কেন হচ্ছে। কিছুক্ষণ পর আমার পেটে আগুন লেগেছে মনে হলো। আমি ডাক্তারের কাছে গেলাম, কিন্তু আমার ব্যথা খুব বেড়ে গেল। ডাক্তার আমাকে ওষুধ দিল। যখন তুই এখানে কাজ করতে এলি আমি তোকে প্রথম দেখাতেই পছন্দ করেছিলাম, কিন্তু জানতাম তুই আমার পেটের এই দাগ দেখলে প্রতিটি মেয়ের মতো তুইও ভয় পাবি। আর গত রাতে তাই হয়েছিল। আমি নিজেও আমার পেটের এই বড় দাগ দেখে ভয় পাই। এমনকি ডাক্তারও বুঝতে পারছে না এটা কি হচ্ছে। এজন্যই আমি ট্যাঙ্কে যাই আমার পেটের বড় বড় ঘা ঠিক করতে। এখন সেগুলো কমে আসছে। যে তান্ত্রিক বাবার কাছ থেকে আমি টোটকা করাচ্ছি তিনি বলেছেন আমাকে পুরোপুরি সুস্থ হতে আরও 4 মাস লাগবে। এই 4 মাস পর্যন্ত আমাকে মেয়েদের স্পর্শ থেকে দূরে থাকতে হবে। দাদার কথা শুনে আমি বিস্মিত হলাম। দাদা বুঝতে পেরেছিল যে সে জীবনে অনেক খারাপ কাজ করেছে। তারপর দাদা বলতে লাগল, আমারও সেই মেয়েটির কথা খুব মনে পড়ে যে আমাকে অভিশাপ দিয়েছিল। আমি তার কাছে ক্ষমা চাইতে চাই, কিন্তু সে এখন এই শহর ছেড়ে চলে গেছে। এরপর আমি দাদার বাড়ি থেকে ফিরে মায়ের কাছে এলাম। 4 মাস ধরে আমার দাদার সাথে কোনো দেখা হয়নি। 4 মাস পর দাদা পুরোপুরি সুস্থ হয়ে গেল। আমি এই সময় দাদাকে অনেক সাহায্য করেছিলাম। 4 মাস পর যখন দাদার সাথে দেখা করতে তার বাড়ি গেলাম, দরজা খোলা ছিল তাই সোজা ভেতরে ঢুকে পড়লাম। তারপর দাদাকে ডেকে উঠলাম, কিন্তু কোনো সাড়া পেলাম না। তারপর আমি তাড়াতাড়ি দাদার ঘরে চলে গেলাম। তখন দাদা কাপড় ছাড়াই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিল। তখন আমি তাকে নগ্ন দেখে হেসে ফেললাম। তারপর সে পেছন ফিরে আমার দিকে তাকাল। এখন আমি তার সামনে লজ্জা পাচ্ছিলাম, তাই আমি পিঠ তার দিকে করে দাঁড়িয়ে রইলাম। তারপর দাদা একটি তোয়ালে জড়িয়ে আমার কাছে এসে আমাকে পিছন থেকে ধরে কাঁধে চুমু দিতে লাগল। আমি একদম শান্ত নিস্পন্দ হয়ে দাঁড়িয়ে রইলাম। সে আমাকে এদিক ওদিক স্পর্শ করতে লাগল। দাদা আমার সামনে এসে আমার ঠোঁটে চুম্বন করতে শুরু করল। তখন আমার ভেতরেও কিছু একটা জেগে উঠতে লাগল এবং আমিও তাকে চুম্বন করতে লাগলাম। হঠাৎ করেই দাদা আমার পাঞ্জাবি টানতে শুরু করল। তখন আমি পিছিয়ে গেলাম এবং বললাম, দাদা, এটা ঠিক নয়, দয়া করে থামো। দাদা বলল, রাসু, আমি তোকে ভালোবাসি এবং তোকে বিয়ে করতে চাই। তো বলেই সে ধীরে ধীরে আবার পাঞ্জাবি সরাতে লাগল। তখন আমি বললাম, দাদা, প্লিজ থামো, বিয়ের পর সব করো। দাদা রাগান্বিত হয়ে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে গেল। তবে আমিও চাচ্ছিলাম দাদা আমার সাথে সব করুক, কিন্তু সরাসরি বলতে পারছিলাম না। তখন দাদা আবার আমাকে তার বাহুডোরে আবদ্ধ করল এবং আমার সব কাপড় খুলে ফেল। তারপর সে আমাকে সোফায় বসিয়ে তার কোলে তুলে নিল এবং প্রেম করতে শুরু করল। আমিও তাকে পুরোপুরি সঙ্গ দিচ্ছিলাম। প্রায় 2 ঘন্টা পরে যখন আমরা দুজনেই বাস্তবতায় ফিরলাম, তখন আমি সম্পূর্ণরূপ হারিয়ে গিয়েছিলাম। সময়ও অনেক হয়ে গিয়েছিল এবং আমাকে বাড়ি ফিরতে হতো। তাই তাড়াতাড়ি কাপড় পরে বাড়ির দিকে রওনা হলাম। পরদিন সকালে দাদা আমার মা বাবার কাছে এল এবং আমাকে বিয়ে করার প্রস্তাব দিল। সে বলল, আমি জীবনে যেসব ভুল করেছি তা সংশোধন করতে চাই। আমি তোকে বিয়ে করতে চাই। সে বলল, রাসু, তোর সাথে আমার জীবন আরো ভালো হয়ে উঠবে এবং আমি তোর সাথে সুখী জীবন কাটাব। দাদা আমার মা বাবার কাছ থেকে আমার হাত চাইল এবং তারা খুব খুশি হয়ে আমার হাত দাদার হাতে তুলে দিলেন। এখন দাদা পুরোপুরি সুস্থ হয়ে উঠেছিল এবং মানুষের সম্মান করতে শিখেছিল। বিয়ের পর আমি আমার মা বাবাকে নিয়ে দাদার বাড়ি চলে এলাম। আমাদের জীবনও ভালো হয়ে উঠল এবং আমরা সবাই খুব সুখী জীবনযাপন করছিলাম। মানুষের জীবন ভুলভ্রান্তিতে ভরা, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে শুধরে নেওয়ার সুযোগ সবার থাকে। অতীতের ভুল থেকে পালিয়ে না গিয়ে তার মুখোমুখি হয়ে তা সংশোধন করার মধ্যেই জীবনের সত্যিকারের সফলতা নিহিত। ভালোবাসা, বিশ্বাস এবং ক্ষমা মানুষকে নতুন করে বাঁচতে শেখায়। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে যাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে কালকের ভিডিওতে।